বিয়ের 2 দিনের মাথায় সদ্য বিবাহিত স্ত্রীর সামনে অয়ন তার প্রাক্তনের হাত ধরে তার অনামিকায় আংটি পরিয়ে দিয়ে এনগেজমেন্ট সেরে ফেলল। অয়নের প্রাক্তন খুশিতে রিমির সামনে অয়নকে জড়িয়ে ধরল। রিমি দেখতে পেল তার স্বামীর ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলে রয়েছে, হয়তো নিজের ভালোবাসার মানুষটিকে পেয়ে। রিমি ঠায় দাঁড়িয়ে দূর থেকে হাত ভাঁজ করে সবকিছু লক্ষ্য করছে। সমস্ত প্রেস মিডিয়া জড়ো হয়ে গিয়েছে ইতিমধ্যে। হওয়াটাই স্বাভাবিক। শহরের নামকরা বিজনেস ওম্যান রুহানা চৌধুরীর ছোট নাতি অয়ন চৌধুরীর এনগেজমেন্ট বলে কথা। রুহানা চৌধুরী অর্থাৎ চৌধুরী ফ্যাশন বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য একটি ফ্যাশন কোম্পানির মধ্যে অন্যতম। এই কোম্পানিকে রুহানা চৌধুরী নিজের পরিশ্রমে এতদূর নিয়ে এসেছে। রুহানা চৌধুরী হাসিমুখে অয়ন এবং অয়নের প্রাক্তন যে এখন বর্তমানে অয়নের হবু স্ত্রী তাকে নিয়ে মিডিয়ার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। 60 বছর বয়সে পা দিলেও সব দিক থেকে নিজেকে সবসময় ঠিক রাখেন রুহানা চৌধুরী। চুলগুলো খোপা করে সাদার মধ্যে গোল্ডেন কাতান শাড়িতে নিজেকে সজ্জিত করে রেখেছেন। কপালের লেপ্টে থাকা সামনের চুলগুলো কিছুটা পেঁকে গেলেও তা বেশ লক্ষ্য করা যায় না। অয়নের প্রাক্তন অর্থাৎ পায়েল রুজানা তো আজকে অনেক খুশি। অবশেষে সে তার ভালোবাসার মানুষকে পাচ্ছে। বারবার তার অনামিকায় হীরের আংটির দিকে তাকাচ্ছে এবং মুচকি মুচকি হাসছে। অয়ন শুধু ঠায় দাঁড়িয়ে থেকে মিডিয়ার প্রশ্নের জবাব দিচ্ছে। সবকিছুই পর্দার আড়াল থেকে খুব ভালো করেই দেখতে পারছে রিমি। তার স্বামী এবং তার স্বামীর প্রাক্তন প্রেমিকার চর্চা চারদিকে হচ্ছে। রিমির জায়গায় অন্য মেয়ে থাকলে এতক্ষণে বোধহয় হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিত, কিন্তু রিমি তা কিছুই করল না, বরং চুপচাপ নিজের রুমে গিয়ে বসে পড়ল। যেন তার এতে কিছু যায় আসে না। হ্যাঁ, প্রকৃতপক্ষেই তার এইসব বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় নেই। সে তো অন্য বিষয় নিয়ে চিন্তিত। 2 দিন হয়েছে তার বিয়ে হয়েছে অয়নের সাথে। যদিও এই বিয়েকে সে কিংবা অয়ন কেউই মানে না, এমনকি চৌধুরী বাড়ির কয়েকজন ছাড়া এবং রিমির বাড়ির লোকেরা ছাড়া তেমন কেউই জানে না অয়নের 2 দিন আগেই বিয়ে হয়েছে রিমির সাথে। রিমির হঠাৎ করেই 2 দিন আগের কথা মনে পড়ে গেল, যেদিন রিমির জীবনটি হুট করে মোড় নিয়েছিল। সেদিন রিমির বিয়ে ছিল তার পছন্দের মানুষটির সাথে। পারিবারিকভাবেই রিমির বিয়েটা ঠিক হয়েছিল। পারিবারিকভাবে বিয়ে ঠিক হলেও রিমির সাথে তার হবু স্বামী আমানের বেশ ভালো সখ্যতা গড়ে উঠেছিল বিয়ের কয়দিন আগে। আমান ডাক্তারি পাশ করে একটি সরকারি হাসপাতালে ডাক্তার হিসেবে কেবল নিয়োগ হয়েছিল। রিমি এবং আমান বিয়ের কয়েকদিনে আগে রোজ রাতে একসাথে কথা বলত। আমানের কণ্ঠ রিমির খুব ভালো লাগত। খুব মধুরতা নিয়ে সে প্রতিটা কথাও বলত। একদিন সে আনমনেই আবদারের সুরে বলে ফেলেছিল, রিমি পাখি, শুনেছি তুমি খুব সুন্দর গান করো। আমাদের বিয়ের প্রথম রাতে তুমি আমার জন্যে গাইবে, আমি খানিকটা মুগ্ধ হয়ে শুনব। কি শোনাবে তো? রিমি লজ্জায় তখন কিছু বলেনি। বিয়ের দিন যখন রিমিকে সাজানো হচ্ছিল তখন রিমির মা তার মেয়ের কাছে এসে মেয়ের থুতনি উঁচু করে চুমু খেয়ে বললে, আজ তুই পরের ঘরে চলে যাবি, আমাকে ভুলে যাস না মা। রিমি তার মাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বলে, তোমার যেমন আমি ছাড়া কেউ নেই, তেমনি আমারও তোমার ছাড়া কেউ নেই। তোমাকে কি করে ভুলি মা? তুমি তো আমার সব, তাই না? আর আমি তোর কেউ না। কথাটি বলেই রিমির মামা রুমে ঢুকলেন। রিমি তার মামাকেও জড়িয়ে ধরে নরম গলায় বলল, তা কি আমি একবারও বলেছি মামু? তুমিই তো ছোটবেলা থেকে আমাকে, আমার মাকে, আমার বোনকে আগলে রেখেছ। রিমির মামু কথাটি শুনে ভাগ্নিকে অত্যন্ত স্নেহের সহিত মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। রিমি বুঝতে পারছে তার মামু নিজের চোখের জলকে লুকানোর বৃথা চেষ্টা করছে। ছোটবেলায় রিমির বাবা যখন ক্যান্সারে মারা যায় তখন থেকেই রিমির পরিবার তার মামুর আশ্রয় থাকে। রিমির মামি ও অনেক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তাই রিমির মা রিমির 2 মামাতো বোন এবং গোটা সংসারকে নিজের হাতে সামলায়। অপরদিকে অয়ন এবং তার রুহানা চৌধুরী সিলেটে এসেছিল কিছুর কাজের জন্যে। রুহানা চৌধুরী তার নতুন কোম্পানি তৈরি করার জন্যে সিলেটে মিটিং করতে এসেছিল অয়নকে নিয়ে। রিমির মামা এলাকার চেয়ারম্যান। অয়ন চৌধুরী এবং রুহানা চৌধুরীর মতো স্বনামধন্য ব্যক্তিরা তার এলাকায় এসেছে শুনে তিনি সঙ্গে সঙ্গে তার ভাগ্নির বিয়ের বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দেয়। যদিও অয়ন যেতে চাইছিল না, কিন্তু রুহানা চৌধুরীর জন্যে সে বিয়েতে যায়।
রিনি তার ঘরে বসে আছে, তখনই রিনির মামাতো এক বোন এসে বলে, আপাই, বিয়েটা হবে না। আমান ভাইয়া নাকি আজকেই অস্ট্রেলিয়া চলে গিয়েছে কাউকে না জানিয়েই। রিনি কথাটি শুনেই উঠে দাঁড়ায়। মাথা ঝিম ধরে যাচ্ছে। কথাটি তার হজম হচ্ছে না। এই তো রাতেই সেই আমানের সাথে কথা বলল। এক রাতের মধ্যে কি এমন হয়ে গেল? রিনির মামাতো বোন বাইরে চেঁচামেচি শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। রিনি ধপ করে বসে পড়ে। তার এখনো মাথা কাজ করছে না। আমান এমনটা কেন করল তাও সে বুঝতে পারছে না। রিনি মাথায় হাত দিয়ে বসে থাকে, সঙ্গে সঙ্গে ঘরটা অন্ধকার হয়ে যায়। রিনি বুঝতে পারে লোডশেডিং হয়ে গিয়েছে। তখনই কেউ তার রুমে প্রবেশ করে। রিনি বুঝতে পারে কোনো পুরুষ তার রুমে প্রবেশ করেছে, কিন্তু কে? অয়ন ফ্রেশ হওয়ার জন্যে রিনির ঘরটায় ভুলে চলে আসে, কিন্তু অন্ধকারের জন্যে কিচ্ছু দেখতে পারছে না। সে ফোনের লাইট অন করতে নিলে সঙ্গে সঙ্গে কিছুর সাথে পা ভেজে রিনির উপরে বিছানায় পড়ে যায়। আচমকা এমন হওয়াতে রিনিও হতবাক হয়ে যায়। বিপত্তি ঘটে তখন যখন পাড়ার মহিলারা মোমবাতি নিয়ে রিনির ঘরে এসে রিনি এবং অয়নকে এইরকম আপত্তিকর অবস্থায় দেখে। সঙ্গে সঙ্গে তারা বাইরের লোকদের ডেকে আনে। অয়ন সঙ্গে সঙ্গে রিনির উপর থেকে উঠে যায়। ততক্ষণে কারেন্টও চলে আসে। বাইরের লোকেরা, রিনির মা ও রিনির মামু এসে অয়ন রিনিকে একসাথে দেখে ফেলে। বাইরের লোকরা বলতে থাকে, এই মেয়ের হবু বর এমনি এমনি যায়নি। সবকিছু জেনেই এই মেয়েকে বিয়ে করতে মানা করে দিয়েছে। সে মনে হয়ে জেনে গিয়েছিল এই মেয়ের রুহানা চৌধুরীর ছোট নাতির সাথে সম্পর্ক আছে। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। মুহূর্তেই লোকরা রিমির গায়ে চরিত্রহীনার ট্যাগ বসিয়ে দিল। রিমির ফুঁপিয়ে কেঁদে উঠে। সে জানে এখন চাইলেও সে তাকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। অয়ন রাগে গর্জে উঠে দাঁড়িয়ে বলে, জাস্ট স্টপ ইট। আর ইউ গাইস টোটালি ম্যাড। আমি তো এই মেয়েকে চিনেই না। আমাদের কিভাবে সম্পর্ক থাকতে পারে? আরেকজন লোক বলে উঠে, তা বললে কেন হবে? আমরা নিজের চোখে যা দেখলাম তা কি মিথ্যে? অয়ন সঙ্গে সঙ্গে লোকটার কলার চেপে ধরে বলে, হাউ ডেয়ার ইউ! আপনি আমাকে জাজ করার কে? আপনি জানেন আমি কে? আমি এখন চাইলেই সবকিছু মুহূর্তেই শেষ করে দিতে পারি। মাইন্ড ইট। লোকটি নিজের কলার ছেড়ে শক্ত গলায় জবাব দেয়, তা বললে কি করে হয়? ক্ষমতার জোরে একটা মেয়ের জীবনের সাথে খেলবেন আপনি? পারলে আমরা পুলিশে যাব, যদি আপনি এই মুহূর্তে এই মেয়েকে বিয়ে না করেন। অয়ন অবাকের সুরে বলে, বিয়ে? হ্যাঁ বিয়ে। আজকের ঘটনার পরে তো এই মেয়ের কোথাও বিয়ে হবে না। এখন আপনাকেই এর মেয়েকে বিয়ে করতে হবে। অয়ন চোখমুখ শক্ত করে জবাব দেয়, হাউ ডেয়ার ইউ! আপনাদের সাহস কি করে হয় আমাকে থ্রেট দেওয়ার? ওকে আপনারা যা খুশি করেন, বাট আমি এই মেয়েকে কিছুতেই বিয়ে করব না। আপনারা আমার কিছুই করতে পারবেন না। বাট আমি চটে গেলে আপনাদের কি হবে সেইটা একবার ভেবে দেখুন। ক্ষমতার জোরে আপনি একটা মেয়ের জীবন নষ্ট করবেন, আমরা তা কিছুতেই হতে দিব না। লোকটার কথার সাথে বাকিরাও মত দেয়। ততক্ষণে রুহানা চৌধুরীর কানেও সব কথা যায়। তিনি ঘরে ঢুকে বুঝতে পারেন পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। অয়ন ও বেশ উত্তেজিত হয়ে পড়েছে। ততক্ষণে কিছু করে ব্যাপারটাকে সামলাতে হবে। রুহানা চৌধুরীর ভাবনার মাঝেই রিমির মামা মাথা নত করে রুহানা চৌধুরীর কাছে আকুতি ভরা কণ্ঠে বললেন, দয়া করে আমার ভাগ্নির জীবনটাকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করুন। দয়া করুন আমাদের উপর। রুহানা চৌধুরী কিছু একটা ভেবে ধীর গলায় বললেন, বিয়েটা হবে। অয়নের সাথেই আপনার ভাগ্নির বিয়েটা হবে। রুহানা চৌধুরীর কথায় যেন পরিস্থিতি সঙ্গে সঙ্গে কিছুটা স্থির পর্যায়ে চলে গেল। সবাই থেমে গেল। অয়ন কিছু বলতে নিলে রুহানা চৌধুরী অয়নের হাত ধরে বাইরে নিয়ে গিয়ে কিছু বলতে থাকলেন। অয়ন চুপ থাকলেও মুখেও বেশ গম্ভীর্য এঁটে রেখেছে। রিনি তার মায়ের কাছে গিয়ে কান্নার সুরে বলে,
মা, বিশ্বাস করো, উনার সাথে আমার কোন সম্পর্ক নেই। সবাই আমাকে ভুল বুঝছে। আমি জানি রে মা, কিন্তু নিজের মামার সম্মান রক্ষার জন্যে হলেও বিয়েটা করেনি। মায়ের কথা শুনে রিমি তখন আর কিছু বলতে পারল না, কিন্তু তখনই তার মাথায় অন্য চিন্তা চলে আসল। ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠল। আনমনে বলে উঠল, এই বিয়েটা করব আমি। অনেক পুরনো হিসাব বাকি আছে। সেদিন ভাগ্যের অদ্ভুত খেলাতে রিমি এবং অয়ন বিয়ে নামক পবিত্র একটি বন্ধনে আবদ্ধ হয়ে যায়। যদিও অয়ন একবার রিমিকে দেখিনি কিংবা দেখার প্রয়োজন ও বোধ করেনি, কেননা রিমি মাথায় ঘোমটা টেনে রেখেছিল। তাদের বাড়ির অদ্ভুত নিয়ম, বাসররাতের আগে পর্যন্ত সেই সকাল থেকে ঘোমটা টেনে থাকতে হয় বুকে। তাই যখন অয়ন রিমির গায়ের উপরে গিয়েছিল তখনও রিমিকে দেখিনি। রিমি শুধু ঘোমটার আড়াল থেকে দেখেছিল অয়নকে। বেশ লম্বাটে, সুঠম দেহির, বেশ সুদর্শন একজন পুরুষ। বেশি ফর্সা না হলেও কিছুটা হলুদ ফর্সা গায়ের রং। নীল রঙের ব্লেজার পরেছিল। মুখ বেশ গম্ভীর। কবুল বলেই অয়ন আর অপেক্ষা করে না, বেরিয়ে যায় সেখান থেকে সঙ্গে সঙ্গে। রুহানা চৌধুরী রিমিকে তাদের চৌধুরী বাড়িতে নিয়ে আসে। চৌধুরী বাড়িতে প্রবেশ করানোর আগেই তিনি বলেছিলেন, বাড়িতে প্রবেশ করার আগে আমার কিছু শর্ত রয়েছে। রিমি ভ্রু কুঁচকে বলে, কি শর্ত? দেখো, আমি তোমার সাথে অয়নের বিয়েটা দিয়েছি কিছুটা বাধ্য হয়ে, কিন্তু অয়নের বিয়ে আগে থেকেই ঠিক হয়ে রয়েছে। 2 দিন পরে ওর এনগেজমেন্ট বিখ্যাত মডেল পায়েলের সাথে। তাই তুমি নিজেকে অয়নের বউ মনে করতে শুরু করো না। আমি এর বদলে তোমাকে অনেক টাকা দিব। তুমি শুধু অয়নকে ডিভোর্স দিয়ে চলে যাবে। আমার টাকা লাগবে না। আপনি শুধু 6 মাস আপনাকে এই বাড়িতে থাকতে দিন, তাহলেই হবে। চিন্তা করবেন না, কেউ জানবে না আমি অয়ন চৌধুরীর বউ। আপনাদের তো এত বড় বাড়ি, আমাকে 6 মাসের জন্যে আশ্রয় দিতে পারবেন না। রিমির এমন কথায় ভড়কে যায় রুহানা চৌধুরী। ভীষণ অবাক ও হয়। এই মেয়ে টাকার বদলে 6 মাস সময় থাকতে চাইল। রিমির প্রস্তাবটা অদ্ভুত লাগলেও সেই মুহূর্তে রুহানা চৌধুরী রিমির কথায় রাজি হয়ে যায়। বাইরের হইচইয়ের শব্দে অতীত থেকে ফিরে আসে রিমি। একটা কথা মাথায় ভীষণভাবে চড়া দিয়ে উঠে। অয়নের সাথে অন্য মেয়ের বিয়ে। ঠিক এই কথাটি শুনে প্রেস মিডিয়া বাইরে ভাইরাল করে দেয়, তাহলে তো রিমির বাড়ির লোক রিমিকে এই বাড়িতে থাকতে দিবে না, নিয়ে যাবে তাকে এখান থেকে। কথাটি ভেবেই তরতর করে ঘামতে থাকে। সে দ্রুত পা চালিয়ে বাইরে চলে গিয়ে দেখতে পায়, চলবে কি? আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের প্রিয় রিজন জুটিকে নিয়ে। যেহেতু এটি একটি সাইকো স্টোরি হবে, তাই কল্পনার সাথেই গল্পটি লেখা হবে, তাই কেউ বাস্তবের সাথে মিলাতে যাবেন না। আশা করি এই গল্পতেও আপনারা আমার অন্য গল্পের মতো ভালোবাসা এবং ভিন্নতার স্বাদ পাবেন, এবং আমি আশা করব প্রথম পর্ব পরেই কেউ গল্পের ভালো মন্দ বিচার করতে যাবেন না। হ্যাপি রিডিং। রিমি বাইরে পা দেওয়ার আগেই দেখতে পায় তার স্বামীর সাথে পায়েলের বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরায় বন্দী হচ্ছে। অয়ন পায়েলের কোমর জড়িয়ে সামনের দিকে ছবি তুলছে, অর্থাৎ ফটোশ্যুট চলছে তাদের। রিমি বাইরে যেতে গিয়েও যায় না। সাংবাদিকরা জোর হয়ে বিভিন্ন প্রশ্ন করছে রুহানা চৌধুরীকে। রুহানা চৌধুরীর কথার মাঝে ব্যাঘাত ঘটায় তার ছোট ছেলে আশরাফ চৌধুরী। আশরাফ তার মাকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলতে থাকে, মা, তুমি এখন এইসব কি করছ? অয়ন এবং পায়েলের এনগেজমেন্টের কথাটি যদি বাইরে ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি। চারদিকে শত্রুদের অভাব নেই। তারা যদি জেনে যায় পায়েল আমাদের বাড়ির বউ হতে চলেছে, তাহলে তারা কিছুতেই বিয়েটা হতে দিবে না। তুমি বুঝতে পারছ তো আমি কি বলছি? রুহানা চৌধুরী কিছুক্ষণ ছেলের কথা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করলেন। তারপর আফসোসের সুরে বললেন, আমার সত্যি বড় ভুল হয়ে গিয়েছে। আমাকে এখনই যেতে হবে। বাইরে কথাটি ভাইরাল হলে চলবে না। বিয়েটা ভালোই হয়ে যাক, তখন সবাইকে জানাব। রুহানা চৌধুরী বাইরে এসে সমস্ত প্রেস মিডিয়াকে ব্যাপারটি আপাতত নিউজ করতে নিষেধ করে দিলেন। সমস্ত প্রেস মিডিয়া রুহানা চৌধুরীর কথায় আস্তে আস্তে পার্টি ত্যাগ করে চলে গেল। এতে রিমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাইরে তাকে আর যেতে হল না।
2 দিন ধরে এই বিশাল চৌধুরী বাড়িতে সে এসেছে, কিন্তু কোণার একটি ঘরটাতেই সেই 2 দিন ধরে আছে। বাইরে বের হয়নি। এই কোণার ঘরটিই বলতে গেলে প্রায় 2টি রুমের সমান। তাই রিমির এই ঘরটাতে থাকতে তেমন অসুবিধা হয় না। সার্ভেন্ট এসেই খাবার তার রুমে দিয়ে যায়। এই 2 দিনে অয়ন ও রিমিকে একটিবারের জন্যে ও দেখিনি। অয়নের কাছে রিমি শুধুই একজন অপরিচিতা ছাড়া আর কিছুই না। ইতিমধ্যে রুহানা চৌধুরী তাদের ডিভোর্সের কার্যক্রম শুরু করে দিয়েছে। যদিও বিয়ের 6 মাসের আগে ডিভোর্স হয় না, কিন্তু রুহানা তার ক্ষমতার জোরে 3 মাসেই রিমি এবং অয়নের ডিভোর্স করিয়ে দিবেন। কিছুক্ষণ এর মাঝেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। গেস্টরা আস্তে আস্তে চলে গেল। গেস্টরা চলে যেতেই অয়ন পায়েলের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। হঠাৎ এমনটা হওয়ায় পায়েল নিচে পড়তে গিয়েও নিজেকে সামলে নেয়। অয়ন নিজের পোশাক ঝাড়তে ঝাড়তে পায়েলের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, এতক্ষণ ধরে শুধুমাত্র গ্র্যান্ডমার কথায় তোমার মতো নোংরা মেয়েকে আমি সহ্য করেছি এন্ড বিয়েও করতে যাচ্ছি। বাট তুমি ভেবে না বিয়ে করলেই এই অয়ন চৌধুরীর কাছে তুমি ঘেঁষতে পারবে। আজকে শুধু সহ্য করলাম, বাট নেক্সট টাইম যেন আমাকে টাচ করার সাহস না হয়, না হলে খুব খারাপ হবে তোমার সাথে। কথাটি বলেই হনহন করে উপরে চলে গেল অয়ন। পায়েল অসহায়ের দৃষ্টিতে অয়নের পানে চেয়ে রইল। অয়নের ছোট কাকি রুজা চৌধুরী পায়েলকে দেখে মুখ বেঁকায়। রুহানা চৌধুরী পায়েলকে শান্ত হতে বলে উপরের দিকে চলে যায়। তিনি জানেন এখন তার নাতি ঠিক কী করতে পারে। অয়নের ঘরে এসেই তিনি থেমে যায়। অয়ন তার সুবিশাল ঘরটিকে তছনছ করে দিচ্ছে মুহূর্তেই। রুহানা চৌধুরী তপ্ত নিঃশ্বাস ফেলেন। এইটাই স্বাভাবিক। অয়ন একবার রেগে গেলে তাকে রুহানা চৌধুরী ছাড়া কেউ সামলাতে পারে না। সেদিন রুহানা চৌধুরীর কথায় বিয়ে করলেও অফিসে গিয়ে জিনিসপত্র ভেঙে ফেলেছে। 2 জন গার্ডকে অয়নকে ধরতে নীলেরাগের মাথায় 2 জন গার্ডের পায়ে গুলিও করে দিয়েছে। এতটাই ভয়ঙ্কর রাগ তার। যদিও অয়নের ভয়ঙ্কর রাগের সাথে এখন অবধিও পরিচিত নয় রিমি। রুহানা চৌধুরী এগিয়ে অয়নকে শান্ত করার প্রচেষ্টা করিয়ে বিছানায় বসিয়ে দিলেন। অয়ন রাগে ফুসফস করছে। তপ্ত নিঃশ্বাস ফেলে ক্ষিপ্ত সুরে বলে, আই শোয়ার গ্র্যান্ডমা, ওই নোংরা মেয়ে যদি আবারও আমাকে টাচ করে আমি জাস্ট ওকে মেরে ফেলব। আর সবাই কি বলা বলি করছে? ওই মেয়ে নাকি আমার এক্স গার্লফ্রেন্ড। লাইক সিরিয়াসলি? তুমিও জানো আমিও জানি ওই মেয়েটার সাথে আমার কখনো কোন রিলেশন ছিল না। ও নিজেই মিডিয়াতে এইসব আজগুবি কথা ছড়িয়েছে। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। শান্ত হও অয়ন। এতটা রেগে গেলে কি হয় বলো? আমি সবটাই জানি। পায়েলের সাথে তোমার তেমন কিছুই নেই। পায়েলই বরাবর তোমাকে পছন্দ করত। ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছ। এই মুহূর্তে আমাদের কোম্পানির পায়েলকে কতটা জরুরি তা তো বুঝতেই পারছ। আমাদের কোম্পানি এখন উন্নতির শীর্ষে। তার কিছুটা অবদান পায়েলেরও। কেননা পায়েল শুধুমাত্র আমাদের ফ্যাশন হাউজের পক্ষ থেকে মডেলিং করে। বড় বড় কোম্পানি তাকে বড় অ্যামাউন্ট দিয়েও হাইয়ার করতে পারছে না। এখন যদি পায়েল আমাদের হয়ে কাজ করে না, তাহলে আমাদের কোম্পানির বড় ক্ষতি হয়ে যাবে। পায়েল তো তোমাকে ভালোবাসে, তাই সেই শর্ত জুড়ে দিয়েছে তুমি তাকে বিয়ে না করলে সে কিছুতেই আমাদের কোম্পানির হয়ে কাজ করবে না। তাই না চাইলেও বিয়েটা তোমাকে করতে হবে অয়ন। আমার অনেক পরিশ্রমের কোম্পানি। শেষের কথাটি কিছুটা কঠোর গলায় বললেন রুহানা চৌধুরী। অয়নের রাগ কমেনি, বরং সময়ের সাথে সাথে তা বৃদ্ধি পাচ্ছে দ্বিগুণভাবে। রুহানা চৌধুরী উঠে দাঁড়িয়ে অয়নের হাতে একটি ওষুধ দিলেন। অয়ন পানি দিয়ে ওষুধটি খেয়ে নিল। আস্তে আস্তে কিছুটা শান্ত হল সে। শান্ত হয়ে বলে উঠল, তুমি আমার সব গ্র্যান্ডমা। আমি কখনো কাউকে পরোয়া করিনি আর করবও না। তোমার জন্যে আমি সবকিছুই করতে পারি। বিয়েটা কবে আমাকে বলে দিও। আমাকে আর এইসব ব্যাপারে জড়িও না। তোমার এবং ওই মেয়েটার ডিভোর্সের আগে বিয়েটা দিতে পারব না। তাই 3 মাস পরেই ধুমধামের সাথে বিয়েটা হবে। মেয়েটাকে ওর টাকা বুঝিয়ে দিও। নিশ্চয়ই মেয়েটা ডিভোর্সের বদলে অনেক টাকা চেয়েছে।
আচ্ছা, কি নাম যেন মেয়েটার? রুহানা চৌধুরী কিছু বলার আগেই তার ছোট ছেলে মাঝখানে ফোড়ন কেটে বলে, রিমি মেয়েটার নাম। রিমি নামটা শুনে বুকটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। বিয়ের সময় ও এই নামটি শুনেছিল, যদিও ততটা গুরুত্ব দেয়নি তখন। বর্তমানেও মেয়েটির ব্যাপারে কোন প্রকার কৌতূহল নেই অয়ন। সে দ্রুত পায়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। বাড়ির কেউ চাইলেও তাকে আটকাতে পারে না। বাপমা মরা ছেলে সে। ছোটবেলায় কোনো এক কারণে তার বাবা মা মারা গিয়েছে। তখন থেকেই একরোখা এবং জেদিতে পরিণত হয়েছে সে। তাকে শুধু রুহানা চৌধুরী সামলাতে পারেন। রিমি নিজের রুমের সেলফ থেকে বই বের করে পড়তে থাকে। এই বাড়িতে সে অন্য একটি উদ্দেশ্যে আসলেও সে ঢাকাতে পড়তেও এসেছে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ডাক্তারি নিয়ে পড়বে। সে অনুযায়ী সে যথেষ্ট ভালো ফলাফলও করেছে এবং ঢাকার স্বনামধন্য একটি হসপিটালে সে চান্স পেয়েছে। পরশুদিন তার প্রথম ক্লাস। রুহানা চৌধুরীকে এই বাড়িতে থাকার সাথে সাথে সে যেন লেখাপড়ার সুযোগটিও পায় সেই শর্তটিও জুড়ে দিয়েছিল। নিঃসন্দেহে সেদিন রুহানা চৌধুরী শর্তটি মেনে নেয়। রিমি বই পড়ছিল, তখনই গাড়ির শব্দে তার চোখ জানালা যায়। অয়ন ব্লেজারটি হাতে নিয়ে গাড়িতে উঠে একটানে গাড়ি নিয়ে বাড়ির গেট দিয়ে বেরিয়ে পড়ে। রিমি সেদিন খেয়াল করে না, বইয়ে মনোযোগ দেয়। সকাল সকাল অয়ন বাগানে বক্সিং গ্লাভস পরে একের পর এক পাঞ্চ মেরে যাচ্ছে। পরনে তার গায়ে সাদা স্লিভ কটন শার্ট, যা তার পেশিবহুল গায়ের সাথে লেগে রয়েছে। ফর্সা চেহারাটি কিছুটা ঘামার্ত, কিন্তু তেজ প্রখর। যে কোন রমণী এমন অবস্থায় দেখে নিশ্চিত নিজের মন দিয়ে বসবে অয়ন নামক যুবকের কাছে। অয়নদের বাগানটি বেশ সুবিশাল। এই বাগানের পরপর ৩-৪টা বড় বড় হোটেল করা যাবে। বাগানের চারপাশে গার্ডসরা ছড়িয়ে ছিটিয়ে আছে। রিনি সবেমাত্র ঘুম থেকে উঠেছে। গায়ে ওড়না পেঁচিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। মুখে এখনো ঘুমের রেশ খাটেনি। বারান্দায় এসে তার মন উৎফুল্ল হয়ে যায়। গাছের নির্মল বাতাস তার হৃদয়টাকে নাড়িয়ে তুলছে। সে আঁখিজোড়া বন্ধ করে নেয়। অপরদিকে অয়ন তার প্র্যাকটিস করে খানিকক্ষণ বিরতি নিয়ে একজন সার্ভেন্টের থেকে ফলের জুস নিয়ে তা পান করতে করতে এগোতে থাকে। হঠাৎ তার চোখ আঁকতে যায় সামনে বারান্দায় থাকা রমণীর দিকে। রমণী তার আঁখিজোড়া বন্ধ করে রেখেছে। চোখ বন্ধ রেখেও ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলে রয়েছে। দেখেই মনে হচ্ছে সদ্য ঘুম থেকে উঠে এসেছে। চুলগুলো এলোমেলো, মুখে কি সুন্দর হাসি। অয়ন শুকনো ঢুক গিলল। বুকটা কেমন চিনচিন করছে। সে অপলক রমণীর দিকে তাকিয়ে থাকে, কিন্তু তাতে ব্যাঘাত ঘটিয়ে রমণী নিজের ঘরের দিকে চলে যায়। অয়ন যেন এক প্রকার ঘোরে চলে গিয়েছিল। সে ঘোর থেকে ফিরে আসে। প্রচণ্ড বিরক্ত হয় সে। মেয়েটার এত সাহস হল কি করে? অয়ন চৌধুরীর কাজে ব্যাঘাত ঘটায়, কিন্তু মেয়েটিকে তাকে তো আগে দেখেনি সে। মনে একঝাঁক প্রশ্ন যুবকের। সে হাত নাড়িয়ে সার্ভেন্টকে ডেকে প্রশ্ন করে, মেয়েটি কে? কোন মেয়েটি স্যার? যে মেয়েটি বারান্দায় দাঁড়িয়েছিল, ওর নাম তো রিমি। 2 দিন আগে রুহানা ম্যামের সাথে এই বাসায় এসেছে। অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। এই নামটি সে আগেও শুনেছিল। হ্যাঁ, মেয়েটি তো তার স্ত্রী। হ্যাঁ, তার বর্তমানের স্ত্রী। অয়ন আনমনে বলে উঠে, রিমি রাইট? নামটা বেশ ছোট। কথাটি বলে থেমে যায় অয়ন। ততক্ষণাৎ মুখে হাসি ফুটে উঠে তার। বিড়বিড় করে আওড়াতে থাকে, রিমি পড়ি। এবার ঠিক আছে। আমি তোমাকে এই নামেই ডাকব, শুনছ পড়ি। মাঝরাতে নিজের স্বামীকে দেখে ভরকে গেল রিমি, যার কয়েকদিন পর অন্য একটি মেয়ের সাথে বিয়ে। সে হঠাৎ এত রাতে তার ঘরে কি করছে? নানা প্রশ্ন রিমির মাথায় ঘুরপাক খাচ্ছে। সে এদিক ওদিক তাকাচ্ছে। বই নিয়ে পড়ছিল সে। কালকে তার প্রথম ক্লাস মেডিকেল কলেজে। বেশ উত্তেজিত আজ সে, কিছুটা খুশিও। অবশেষে সে তার লক্ষ্যের দিকে পা বাড়াতে চলেছে, কিন্তু দরজায় নিজের স্বামীকে দেখে বই রেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। অয়ন সাদা ব্লেজার গায়ে জড়িয়ে ঢুলু ঢুলু পায়ে রিমির দিকে এগিয়ে আসছে। রিমি বুঝতে পারছে অয়ন অতিরিক্ত মদ্যপান করে ফেলেছে,
যার ফলে সে এত রাতে রিমির ঘরে এসেছে ভুলে। না হলে রিমি এই বাড়িতে এসেছে 3 দিন হল, কই অয়ন তো একবার ও রিমিকে দেখার কিংবা রিমির খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি। যদিও এতে রিমির কিছুই যায় আসে না। অয়ন ধীর পায়ে এগিয়ে আসতে দেখে রিমিও ভয়ে পিছাতে শুরু করে। যতই হোক সে তো একজন মেয়ে। রিমি পিছাতে পিছাতে দেয়ালে তার পিঠ ঠেকে যায়। অয়নও এক হাত দেয়ালে রেখে রিমিকে নিজের বন্দী করে ফেলে। রিমির ছটফট করতে করতে বলে উঠে, কি করছেন কি? শুনুন বলছি। এত রাতে আপনি আমার ঘরে কেন? কেউ দেখলে কি ভাববে? অয়ন নিরুত্তর। সে কোন প্রকার জবাব দেয় না। সে আপনমনে তার সামনে থাকা রমণীকে দেখে যাচ্ছে। সকালে সার্ভেন্টের কাছ থেকে রিমির কথা শোনার পর রিমিকে এক পলক দেখার লোভ সামলাতে পারেনি সে। অয়ন খুব ভালো করেই দেখতে পায় তার সামনে থাকা রমণীর মুখশ্রীতে ভয় স্পষ্ট। কেউ ভয় পেলেও তাকে এতটা স্নিগ্ধ লাগে আজে জানত না অয়ন। ভীত চেহারায় রমণী এদিক সেদিক তাকাচ্ছে। যুবক আরেকটু এগিয়ে নরম গলায় বলল, ভয় পেলে যদি তোমাকে এতটা স্নিগ্ধ লাগে, তবে আমি তোমাকে প্রতিদিন ভয় দেখাব। রিমি আরেক দফা ভরকে যায় অয়নের কথায়। লোকটা বলছে কি? অয়ন রিমির কাছাকাছি এসে বলে, তুমি আমার ওয়াইফ, রাইট? কিছুদিনের জন্যে হলেও তুমি মিসেস অয়ন চৌধুরী। সেই কিছুদিনের। অয়ন চৌধুরীকে দেখতে চলে এলাম এত রাতে। আমি কিন্তু ড্রিঙ্ক করে ভুলে চলে আসেনি। অয়ন চৌধুরী ড্রিঙ্কটাকে কন্ট্রোল করতে পারে। কোন নেশা তাকে নেশাগ্রস্ত করতে পারে না। রিমি কিছু বলে না, শুধু পিটপিট করে চেয়ে থাকে অয়নের পানে। অয়নের মতিকটি বুঝার প্রচেষ্টায় থাকে, কিন্তু সে ব্যর্থ। কিছুই বুঝতে পারল না সে। অয়ন এবার ধীর গলায় বলে, পরীর থেকেও অধিক সুন্দর তুমি। আমি তোমায় রিমি পরী বলে ডাকব। অয়নের কথাটি শুনে চোখ বড় বড় হয়ে যায় রিমির। অয়ন বলছে তা কি? সে কঠোর গলায় বলে, আমি কি পরী নাকি তাদের মতো উঠতে পারি? আমাকে কেন রিমি পরী বলে ডাকবেন? অয়ন বিরক্ত হয়। প্রচণ্ড রকমের বিরক্তিতে তার মুখশ্রী লাল টকবক করে। সে হঠাৎই রিমির গাল চেপে ধরে বলে, আমার মুখের উপর একটা কথা বলবে না তুমি। আমি তোমার থেকে পারমিশন চাইনি। জাস্ট বলে দিলাম। অতিরিক্ত কোনো কথা বলবে না। মুখের উপর কথা বলা আমার পছন্দ নয়। মাইন্ড ইট। কথাটি বলেই অয়ন রিমিকে ছেড়ে দেয়। দূরে সরে গিয়ে গটক করে বেরিয়ে যায় ঘর থেকে। রিমি গালে হাত দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে গালে আঙ্গুলের ছাপ পড়ে গিয়েছে। লোকটা কি পাগল নাকি অন্য কিছু? এইভাবে তার উপর হুকুম জারি করল। এত সাহস হল কি করে লোকটার? রিমির প্রচণ্ড রাগ হলেও সে তা কিছুক্ষণ এর জন্যে দমিয়ে রাখে। লোকটা আবারও অসভ্যতামি করলে পরের বার ছাড় দিবে না সে। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। রুহানা চৌধুরী নিজের ছেলের সাথে বসে কফি খাচ্ছেন এবং অফিসের ব্যাপারে কথা বলছেন। পায়েল ও তাদের সাথে রয়েছে। রিমি কাঁধে ব্যাগ ঝুলিয়ে এবং ডক্টরের এপ্রন হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। রিমিকে দেখে পায়েলের ভীষণ রাগ হয়। মেয়েটাকে একদম দেখতে পারে না সে। মেয়েটার সাথে অয়নের বিয়ে হওয়ায় তার সাথে অয়নের বিয়ের ডেটটা পিছিয়ে গিয়েছে, না হলে সে কবেই পেয়ে যেত তার অয়নকে। পায়েল কিছু বলতে নিলে হাত চেপে ধরে রুহানা চৌধুরী। চোখের ইশারায় চুপ থাকতে বলে। পায়েলও চুপ হয়ে যায়। রুহানা চৌধুরী রিমির দিকে তাকিয়ে গম্ভীর সুরে বললেন, তুমি কি কলেজে যাচ্ছ? জি। আজকে থেকেই আমার প্রথম ক্লাস শুরু। আলতো হাসেন রুহানা চৌধুরী। গাম্ভীরতাকে দূর করে অতি ক্ষীণ সুরে বললেন, কলেজে যাচ্ছ ভালো কথা। পড়াশোনা করো, থাকো, খাও, আমার সমস্যা নেই। ডিভোর্সের কথাটি মনে আছে তো? রিমিও প্রত্যুত্তরে মুচকি হেসে বলে, কখন কোথায় সাইন করতে হবে বলে দিয়েন, আমি করে দিব। আসছি। কথাটি বলেই রিমি ধীর পায়ে স্থান ত্যাগ করে নিজের গন্তব্যের দিকে রওনা হয়।
পায়েল রিমি যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটার মনে নিশ্চয়ই কিছু চলছে, কিন্তু কি? পরক্ষণেই নিজের ভাবনাকে দূরে রেখে আবারও রুহানা চৌধুরীর কথায় মনোযোগী হয়। পায়েলের চৌধুরী ফ্যাশন থেকে শ্যুট আছে সামনের সপ্তাহে, তাও আবার সেই ক্যানাডায়। এমনিতেই অয়নের গলায় একটা মেয়ে ঝুলে আছে। যতক্ষণ পর্যন্ত অয়নের ওই মেয়েটার সাথে ডিভোর্স না হয়ে পায়েলের সাথে বিয়ে হচ্ছে, ততক্ষণ পায়েল কিছুতেই শান্তি পাবে না। রুহানা চৌধুরী তাকে ভরসা দিলেন যেন পায়েল নিশ্চিন্তে ক্যানাডায় চলে যায়। অয়নের ডিভোর্সটা যেন সঠিক সময়ে হয়ে যায়, সেদিকে সম্পূর্ণ খেয়াল রাখবেন তিনি। রিনি এপ্রন হাতে নিয়ে মেডিকেল কলেজের সামনে দাঁড়ায়। সে তার স্বপ্নের অনেকটাই কাছে চলেছে। এই মেডিকেল কলেজেই তাকে তার স্বপ্নের দিকে ধাবিত করবে। রিনি আল্লাহর নাম করে কলেজের ভিতরে ঢুকে পড়ে। ঢুকেই তার সর্বপ্রথম চোখ যায় তার বেস্ট ফ্রেন্ড জয়িতার দিকে। জয়িতা রিমিকে দেখেই জড়িয়ে ধরে। রিনিও জয়িতাকে পরম আনন্দের সাথে জড়িয়ে ধরে। কতদিন পর দুই বান্ধবীর দেখা। জয়িতা হাসি মুখে বলে, তুই একা যে? জিজু কোথায়? সেদিন তো তোর বিয়েতে অসুস্থার জন্যে থাকতে পারেনি। শুনলাম তোর বর নাকি এক্সচেঞ্জ হয়ে গেছে, মানে অন্য কারো সাথে হয়েছে। যতটুকু শুনেছি সে ঢাকাতেই থাকে। তোদের মধ্যে সব ঠিক তো? মানে সেই জিজু তোকে মেনে নিয়েছে তো? একসাথে এত প্রশ্ন করায় কিছুটা বিরক্ত হয় রিমি। জয়িতাকে দেখে বেশ আগ্রহী মনে হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক, নিজের বেস্ট ফ্রেন্ডের বিষয় বলে কথা। রিনি জয়িতাকে শান্ত করে বলে, একটু শান্ত হও, সব বলবো আমি তোকে। এখন আপাতত ক্লাসে চল। ফার্স্ট ক্লাস লেট হওয়াটা ঠিক না। জয়িতা সায় দিলেও তার বক কমে না। সে আপনমনে বলতে থাকে, এইবারের বিষয়টি হচ্ছে তাদের প্রফেসরকে নিয়ে। জানিস রিমু, আমাদের প্রফেসর মানে এই মেডিকেলের মালিক, দ্য গ্রেট হার্ট সার্জন এআরসি। আজ আমাদের ক্লাস নিবে। তুই ভাবতে পারছিস? উনি তো মিডিয়ার সামনে আসেই না। উনাকে নিয়ে যা লেখালেখি হয় সব কাগজেই। কেমন একটা রহস্যময়ী হয়ে থাকেন সব সময়। উনার ক্লাস আজ পর্যন্ত যারা যারা করেছে সবাই উনার টিচিং স্কিলে মুগ্ধ। শুধু তাই, মেয়েরা তো বলতে গেলে উনাকে চোখ দিয়ে গিলে খায়। আমিও আজকে উনাকে দেখতে পাব। ইস, ভাবতেই কেমন একটা লাগছে। বাই দ্য ওয়ে রিমু, তুই কিন্তু উনার দিকে তাকাবি না, বুঝলি? তুই এখন বিয়াত্তা মহিলা। পারলে উনাকে জিজুর নজরে দেখবি। দেখি উনাকে আমি পটাইতে পারি নাকি। জয়িতার কথা শুনে রিমি হাসতে হাসতে ক্লাসে ঢুকে। সে জানে তার বান্ধবী এমনই। যদিও ডক্টর এআরসিকে নিয়ে তারও বেশ কৌতূহল রয়েছে। খবরের কাগজে তার ব্যাপারে অনেক পড়েছে রিমি। রিমি কথাটি ভাবতে ভাবতে ক্লাসের পিছনের বেঞ্চে বসে পড়ে। ক্লাসে লাস্ট বেঞ্চে সে এবং জয়িতা বসে আছে। ক্লাসরুমটা বেশ বড়। সবাই নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু হঠাৎ তারা চুপ হয়ে যায়। কেননা কিছুক্ষণ আগে একজন স্টাফ এসে জানায় প্রফেসর এসিএইচ কিছুক্ষণ এর মধ্যেই ক্লাসে ঢুকবেন। সবাই যেন চুপ থাকে, তাই সবাই চুপই আছে। তখনই প্রফেসরের আগমন ঘটে। অত্যন্ত স্টাইলের সাথে হেঁটে সে ক্লাসে ঢুকে। তাকে দেখেই রিমি প্রফেসর রূপে নিজের স্বামীকে দেখে হতভম্ব হয়ে যায় রিমি। তার চোখ বড় বড় হয়ে যায়। মাথা কেমন করে যেন তার ঘোরাচ্ছে। প্রফেসর ডক্টর এআরসি আর কেউ নয়, বরং তার সদ্য বিবাহিত স্বামী অয়ন চৌধুরী। রিনি এখনও হতভম্ব হয়ে তাকিয়ে আছে। অয়নকে দেখে সবাই একসাথে উঠে দাঁড়িয়ে সম্মান জানাল। রিনি এখনও ঠায় বসে আছে, যেন সে পৃথিবীর অষ্টম আশ্চর্য কিছু দেখছে। হ্যাঁ, অয়নকে সে চীনে শহরের নামকরা বিসনেজ ওম্যান রুহানা চৌধুরীর ছোট নাতি হিসেবে, কিন্তু যাকে নিয়ে সে এত খবরের কাগজ পড়েছে, যার ক্লাস পাওয়ার জন্যে সে কত কাঠপোড় পুড়িয়ে এই মেডিকেলে ভর্তি হয়েছে, সে অয়ন নিজেই। নিজের কাছে নিজেকেই কেমন বোকা লাগছে রিনির। সে আদৌ ঠিক দেখছে নাকি অতিরিক্ত উত্তেজনায় তার চোখে সমস্যা দেখা দিচ্ছে। রিনি বারবার চোখ কচলাচ্ছে, কিন্তু না কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না, বরং বারবার অয়নকেই স্পষ্ট দেখতে পারছে সে। জয়িতা রিমির এমন ব্যবহারে কিছুটা হচকিয়ে রিমিকে বারবার খোঁচাতে শুরু করে।
রিনি তৎক্ষণাৎ নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। জয়িতা ফিসফিস করে বলতে থাকে, কি শুরু করছিস কি? এইরকম করছিস কেন? লেখিকা জান্নাতুল ফেরদৌসী রিমি। ডক্টর এআরসি কিভাবে অয়ন চৌধুরী হতে পারে? উনি তো রুহানা চৌধুরীর ছোট নাতি। রিমি কিছু অবাক হয়েই অয়নের দিকে তাকিয়ে কথাটি বলে। জয়িতাও কিছুটা অবাক হলে পরক্ষণে বলে উঠে, হ্যাঁ, কিছুটা আশ্চর্যের বিষয় হলেও এইটাই সত্যি। উনার পুরো না তো ডক্টর অয়ন রোয়াক চৌধুরী। সবাই উনাকে ডক্টর এআরসি বলেই চিনে। রিমি জয়িতার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে। অয়ন লোকটাকে কেমন যেন রহস্যময়ী চরিত্র মনে হচ্ছে তার কাছে। রিমি ঘাড় ঘুরিয়ে ক্লাসের সবাইকে পরখ করে নিল। অনেকেই হা হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন সাদা এপ্রন পরে দাঁড়িয়ে সবার উদ্দেশ্য লেকচার দিচ্ছে। সবাই কি সুন্দর তা গিলছেও। গিলাটাও স্বাভাবিক, ইয়াং প্রফেসর বলে কথা। কিছু কিছু মেয়েরা তো ডক্টর এআরসির ফার্স্ট ক্লাস মিস করবে না বলে সকাল সকাল এসে ক্লাসে পৌঁছে গিয়েছিল। রিমি নিজের পাশে জয়িতার দিকে একবার তাকায়। জয়িতাও গালে হাত দিয়ে এক ধ্যানে অয়নের দিকে তাকিয়ে আছে। রিমি জয়িতাকে মৃদু ধাক্কা দিয়ে বলে, এত বড় হা করিস না, মশা ঢুকে যাবে কিন্তু। জয়িতা বিরক্ত হল, যাকে বলে চরম বিরক্ত। তবুও রিমির কথায় উত্তর দিল। নাক মুখে খিচে অয়নকে দেখতে লাগল। হঠাৎই অয়ন গম্ভীর সুরে বলল, মিস রিমি। অয়নের মুখে নিজের নাম শুনে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল রিমি। অয়ন গম্ভীর মুখেই প্রথম বেঞ্চটাকে ইশারা করে বলল, কাম ফাস্ট। রিমি গুটি গুটি পায়ে কথা না বাড়িয়ে সামনের দিকে এসে বসল। অয়ন আরেকটি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসল। রিমিকে সামনের বেঞ্চে বসিয়ে বাকিদের কিছুটা দূরে যেতে বলল। সবাই রিমির থেকে কিছুটা দূরত্ব নিয়ে বসল। সামনে বেঞ্চে রিমি ব্যতীত কেউ নেই। রিমি অবাক হয়ে বলে, আমাকে সামনে বসালেন কেন? অয়ন বাঁকা হেসে বলে, যেন আপনাকে খানিকক্ষণ মন ভরে দেখতে পারি। অয়নের কথাতে পুরো ক্লাস বড় বড় চোখ দিয়ে রিমির দিকে তাকাল। রিমিও খানিকটা অস্বস্তিতে নিচু হয়ে রইল। লোকটা বলছে তা কি? লোকটার মাথায় নিশ্চয় সমস্যা রয়েছে। অয়ন গলায় পুনরায় গম্ভীর্য ভাব এনে বলল, আমার ক্লাসে কথা বলা আমি একদম পছন্দ করি না মিস রিমি, কিন্তু আপনি পিছনে বসে ননস্টপ কথা বলে যাচ্ছিলেন। আপনি কি ভাবেন আমি কিছু দেখি না? তাই আপনাকে এইবার সামনে বসালাম। দেখি আপনি কিভাবে কথা বলেন। অয়ন কথাটি বলে পুনরায় তার লেকচারে মনোযোগ দিল। অয়নের কথাতে পুরো ক্লাস রিমির দিকে চোখ সরিয়ে ক্লাসে মনোযোগ দিল। রিমিও খানিকটা সস্থির নিঃশ্বাস নিয়ে ক্লাস করল মনোযোগ দিয়ে। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। রিমি মনোযোগ দিয়ে আজকের প্রতিটা ক্লাস করেছে। প্রথম দিন হিসেবে ভালোই কাটছিল তার আজকের দিনটি, কিন্তু বিপত্তি ঘটল তখন যখন একজন মহিলা ডক্টর এসে জানাল ডক্টর এআরসি নাকি প্রতিবছর নতুন স্টুডেন্টের মাঝে নিজের অ্যাসিস্ট্যান্টকে নির্বাচন করে থাকে, যে এআরসিকে অ্যাসিস্ট করে অনেক কিছু শিখতে পারবে। ক্লাসের সবাই অনেক আনন্দিত ছিল, বিশেষ করে মেয়েরা। তাদের মধ্যে কেউ সর্বক্ষণ ডক্টর এআরসির সহকারী হবে, কিন্তু মহিলা ডক্টরটি যখন রিমির নাম বলল তখন তাদের আনন্দ নিমিষেই মাটি হয়ে গেল। যদিও জয়িতা খুশি তার বান্ধবী এত বড় সুযোগ পেয়েছে। রিমির মাথায় হাত। ক্লাসের মেয়েরা কেমন হিংসার চোখে তার দিকে চেয়ে আছে। রিমি বিড়বিড়িয়ে বলে, লোকটা চাইছেটা কি? আমাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল। উফফ, অসহ্য ঝামেলা। পরক্ষণে রিমি ভাবল তার কাছে ভালোই সুযোগ এসেছে। ডক্টর এআরসির সহকারী হয়ে তার সুবিধাই হয়েছে। সে অনেক কিছু শিখতে পারবে এআরসির থেকে। এতে নিজের লক্ষ্যের দিকে কয়েক ধাপ এগিয়ে যাবে। কথাটি ভেবে আপনমনে নিজেকে সান্ত্বনা দেয় রিমি। মেই আই কামিন? পরিচিত রমণীর কণ্ঠে অয়ন তার কাজ দ্রুত থামিয়ে এক পলক সামনে থাকা রমণীকে দেখে নেয়। কালো রঙের সেলোয়ার কামিজ পরে তার উপরে সাদা এপ্রন পরিহিতা এক রমণী দাঁড়িয়ে আছে। মাথায় সাদা স্কিপ পেঁচানো। অয়ন খুব স্বাভাবিকভাবেই বলল,
মিস রিনি উফসরি মিসেস অয়ন ওয়াক চৌধুরী প্রিয়কাম। রিনি দ্রুত পায়ে কেবিনে ঢুকে তেজি গলায় বলে, লেখিকা জান্নাতুল ফেরদৌসি রিমি। আমার আইডি কার্ডে মিস দেওয়া, তাই আমাকে সেই নামেই ডাকবেন। অয়ন উঠে দাঁড়িয়ে রিমির চারপাশে ঘুরতে ঘুরতে কপালের ভাঁজে আঙ্গুল রেখে ঠান্ডা গলায় বলল, আমি আগেও বলেছি রিমিপরি একদম আমার মুখের উপর কথা বলবে না। তোমার আইডি কার্ডের কথা তো। ওকে আমি ভালো করে ঠিক করিয়ে দিচ্ছি। অয়ন কথাটি বলেই রিমির গলা থেকে আইডি কার্ডটা জোর করে টেনে নিয়ে নিজের হাতে নিয়ে নিল। রিমি হতভম্ব দৃষ্টিতে অয়নের দিকে তাকায়। অয়ন হাত ছেড়ে কাউকে ডাকে। একজন কোট পরা লোক সঙ্গে সঙ্গে উপস্থিত হয়। অয়ন লোকটার দিকে কার্ডটা এগিয়ে দিয়ে বলে, কালকের মধ্যে এই স্টুডেন্টের কার্ডটা ঠিকঠাক করে দিবেন। নামে একটু ভুল আছে। কি নাম হবে স্যার? অয়ন ঘাড় কাত করে রিমির দিকে বাঁকা হেসে বলে, মিসেস রিমি অয়ন রোয়াক চৌধুরী। লোকটাও বেশ বিস্মিত হয়ে অয়নের পানে তাকিয়ে আছে। অয়ন মেয়েটাকে নিজের স্ত্রীর পরিচয় দিচ্ছে। এইটা ভেবে লোকটার কেমন সব অদ্ভুত লাগছে। অয়ন যে বিবাহিত তা তো সে জানত না। তাহলে লোকটাকে দাঁড়াতে দেখে অয়ন সঙ্গে সঙ্গে ধমকে বলে, কি হল? এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? গো ফাস্ট এন্ড কাজটা যেন টাইমের মধ্যে হয়ে যায়। লোকটা জি আচ্ছা স্যার বলে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। অয়ন রিমির দিকে তাকিয়ে আলতো হেসে বলে, রিমিপরি গেট রেডি ফর ইউর নিউ ডে। কালকে থেকে তুমি এআরসিকে অ্যাসেস্ট করবে। ঠিক টাইমে চলে আসবে। আমি কিন্তু লেট একদম পছন্দ করি না। অয়ন কথাটি বলে এপ্রন হাতে নিয়ে নিজের কপালে লেপ্টে থাকা চুলগুলো ঝাড়তে ঝাড়তে বেরিয়ে যায়। দুইটা বড় বড় ওটি আছে আজ তার। রিমি এখনও বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে। কয়েকদিন পর তো তার সাথে অয়নের ডিভোর্স, আর অয়ন এখন কেন তার নামের পাশে নিজের নাম বসাতে চাইছে? অয়নের মাথায় চলছে তা কি? রিমির এখন আফসোস হচ্ছে সে কেন আটকাল না। আচ্ছা, কোনোভাবে কি সে অয়নকে ভয় পাচ্ছে? জানুয়ারি শুরু, কেবল কুয়াশায় যেন রাতের শহরটি আবৃত হয়ে পড়েছে। এই সময় বাইরে বেড়ানো বড্ড মুশকিল। তবুও এই শীতে রিমি একটা পাতলা চাদর জড়িয়ে ছাদে চলে এল। অয়নদের ছাদটাও বেশ বড়, একদম বাগানের ন্যায় বড়। আরামচে এখানে ক্রিকেট কিংবা ফুটবল খেলা যাবে। ছাদটি বেশ সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো। যে কেউ দেখে বলবে ছোট্ট ফুলের গ্রাম। রিমি এক সাইডে গিয়ে একটি ডিভানে বসে থাকে। পা দিয়ে ডিভানের পানি নাড়তে থাকে। আলাদাই আনন্দ পাচ্ছে যেন এতে সে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠে তার। রিমি হয়তো জানে না দূর থেকে কালো মনির অধিকারী একজোড়া চোখ তার দিকেই সীমাবদ্ধ। অয়ন বারান্দায় ডিভানে বসে মাথায় হাত রেখেছিল। হঠাৎ তার চোখ যায় সামনে থাকা চন্দ্রবিলাসিনীর দিকে। সে আর কেউ নয়, তার রিমিপরি। চাঁদের স্নিগ্ধ আলো রিমির মুখে এসে পড়ছে। বড্ড মায়াবী লাগছে রিমিকে। অয়ন হাত ভাঁজ করে আনমনে বলে উঠে, রিমিপরি, তোমার মায়াবী মুখশ্রী আমাকে বারবার তোমার প্রতি মুগ্ধ হতে বাধ্য করে। এতটাই মায়াবী তুমি। কথাটি বলে অয়ন চোখমুখ শক্ত হয় মুহূর্তেই। বিড়বিড় করে বলতে থাকে, কিন্তু সেই মুগ্ধ হওয়ার অধিকারটাও শুধুমাত্র আমার। রিমি আপনমনে কিছু একটা ভাবছিল, তখনই তার কানে গুলির শব্দ ভেসে আসে। গুলির শব্দে রিমি উঠে দাঁড়িয়ে দেখে অয়ন রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। হাতে তার বন্দুক। রিমি আটকে উঠে, কেননা অয়নকে এই সময় তার কাছে ভয়ঙ্কর লাগছে। অয়ন রাগে ফুসফুস করছে, তার শব্দ রিমির কানে এসেছে। রিমি ঘাড় ঘুরিয়ে দেখে একজন গার্ড হাতে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে। রক্ত গড়িয়ে পড়ছে। এই গার্ডটাকে রিমি আগেও খেয়াল করেছিল। প্রায় কুদৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে থাকত। রিমি ভেবেছিল লোকটা আচ্ছামতো কাল কথা শুনিয়ে দিবে, কিন্তু লোকটার করুণ অবস্থা দেখে বেশ ভয় পেয়ে যায় রিমি। রিমি ভয়ে ভয়ে অয়নের দিকে তাকায়। অয়ন এখনও ভয়ানক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তার মানে গার্ডটাকে অয়নই গুলি করেছে, কিন্তু কেন? রিমি কিছু বলার আগেই অয়ন প্রখর কঠোরতার সহিত বলে, ভিতরে যাও রিমিপরি, ডোন্ট টক। অয়নের আদেশের সুরে কথাটি শুনে রিমি কেন যেন অমান্য করার সাহস পেল না।
ধীর পায়ে স্থান ত্যাগ করল। সঙ্গে সঙ্গে আরেকটা গুলির আওয়াজ এলো এবং তার সঙ্গে ভেসে আসল কারো চাপা আর্তনাদ। রিমির এইবার নিজেকে ঘরে রাখতে পারছে না। অয়ন নিশ্চয়ই লোকটাকে আবার গুলি করেছে, কিন্তু কেন? না, অয়নকে আটকাতে হবে, না হলে লোকটাকে সম্পূর্ণ মেরে ফেলবে। রিমি বেরোতে নিলে অয়নের ছোট কাকি রেজা চৌধুরী সামনে আসেন, সন্দেহের গলায় বলে, এই মেয়ে এত রাতে ঘর থেকে বেরিয়ে কোথায় যাচ্ছ তুমি? গুলির শব্দ এলো। আমাকে যেতে দিন, না হলে উনি লোকটাকে মেরেই ফেলবে। রেজা চৌধুরী এইবার খানিকটা মুখ বেঁকিয়েই বললেন, যত্ত সব ঢং। বলি মেয়ে, এইসব কিছু নতুন কিছু না। অয়নের মাথায় একবার রক্ত চড়ে গেলে যা খুশি তাই করে। পাগল হিংস্র বাঘ একবার রেগে গেলে কি হয় জানো? একবার থাবা মারলে আর বেঁচে থাকার উপায় থাকে না। অয়ন হচ্ছে সেই পাগল হিংস্র বাঘ। এখন ওর ধারে কাছে যাওয়া মানে নিজ ইচ্ছে বাঘের গর্তে ঢুকা। তাই বলছি নিজের ঘরে যাও তো মেয়ে। রেজা চৌধুরী কথাটি বলে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। রিমি দমে যায় না। অয়ন এইবার একটু বেশিই বাড়াবাড়ি করছে। তার কৈফিয়ত অয়নকে দিতেই হবে কেন সে এমন করছে। অয়ন বন্দুক তাক করে গার্ডের চোখ বরাবর আরেকটি গুলিয়ে করে। গার্ডটি মাটিতে লুটিয়ে পড়ে, রক্তাক্ত হয়ে পড়েছে এক প্রকার। অয়ন অন্য গার্ডদের দিকে তাকিয়ে গর্জে উঠে বলে, এই নর্দমার কীটকে এখনই বাইরে ছুঁড়ে ফেলে আয়। চোখ একেবারে অন্ধ করে দিবি, যেন কারো দিকে চোখ তুলে তাকানোর আগে ওর হৃদয় কেঁপে উঠে। গার্ডরা সঙ্গে সঙ্গে সেই রক্তাক্ত গার্ডকে নিয়ে চলে যায়। অয়ন এখনও রাগে ফুঁসছে। সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে ফেলছে। তার ইচ্ছে করছে নিজ হাতে ওই গার্ডের চোখটাকে উপরে ফেলে দিতে। কেমন বাজে দৃষ্টিতে তার রিমিপরির দিকে তাকিয়েছিল। অয়ন চুল খামচে বিছানায় বসে থাকে কিছুক্ষণ। রাগে এখনও ফুঁসছে সে। কারো পায়ের শব্দে অয়ন মাথা তুলে তাকিয়ে দেখে রিমি। রিমিকে দেখেই অয়নের মেজাজ বিগড়ে যায়। অয়ন উঠে দাঁড়িয়ে দরজা থেকে রিমিকে এক প্রকার টেনে ঘরের ভিতরে ঢুকিয়ে ভিতরের দরজাটা বন্ধ করে দেয়। অতঃপর রিমিকে দেয়ালের সাথে চেপে ধরে। অয়নের তপ্ত নিঃশ্বাস রিমির গলায় উপচে পড়ছে। অয়ন রিমিকে চেপে উগ্র সুরে বলে, কেন গিয়েছিলে ছাদে? হ্যাঁ, কেন গিয়েছিলে তুমি? তুমি জানো ওই ডাফারটা তোমাকে কত বাজে নজরে দেখছিল। অয়ন যথেষ্ট রেগে আছে। রাগে তার ফর্সা কপালে এত শীতের মধ্যে ঘাম সৃষ্টি হয়েছে। রিমি কিছু চাইলেও বলতে পারে না অয়নের রাগান্বিত চেহারা দেখে। রিমি ভয়ে গুটিয়ে দাঁড়িয়ে আছে। অয়ন তা দেখে আলতো হাসে। এতটা রাগের মাঝেও রিমির ভয়ার্থ মুখশ্রীর দিকে তাকালে আলাদা ভালো লাগা কাজ করে অয়নের। অয়ন চোখ বন্ধ করে ধীর কণ্ঠে বলে, ভয় পেও না রিমিপরি। তোমার ভয়ার্থ মুখশ্রী আমার বুকে তোলপাড় সৃষ্টি করে। অদ্ভুত ভালো লাগে সবকিছু। কিন্তু কেন? এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। রিমি ধীর পায়ে রুমে ঢুকে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে জোরে জোর নিঃশ্বাস নিতে থাকে। অয়নের ঘরে ঢুকেছিল কয়েকটি কড়া কথা শুনিয়ে দেওয়ার জন্যে। কিন্তু অয়নের ধীর কণ্ঠে কথাটি শুনে এক মুহূর্তের জন্যে ঘুরে চলে গিয়েছিল রিমি। কেমন আগোছালো লাগছিল নিজেকে। অয়নকে যেই কথাটি বলতে চেয়েছিল তা বলতে গিয়েও বলতে পারল না সে। কোনো একটা জড়তা কাজ করছিল তার ভিতর। অয়নের চাহনিতে অন্যরকম কিছু ছিল। খুব সূক্ষ্ম দৃষ্টিতে সে রিমির দিকে তাকিয়ে কথাটি বলে দিয়েছিল। রিমির কাছে নিজেকে খুব দুর্বল মনে হচ্ছিল। রিমি রুমের চারদিকে পাইচারি করতে করতে নিজেই নিজেকে বলতে লাগল, রিমি তুই কি ভুলে গেলি? তুই কেন এই বাড়িতে এসেছিস? তোর উদ্দেশ্য তো অয়ন চৌধুরী না। তাহলে অয়নের বিষয়ে তুই কেন এত ভাবছিস? ফোকাস কর নিজের উদ্দেশ্যের উপর। যা করতে তুই এই বাড়িতে এসেছিস। লেখিকা জান্নাতুল ফেরদৌসী রিমি। উদ্দেশ্যের কথা মনে পড়তেই রিমির মুখশ্রীতে কাঠিন্যভাব চলে আসে। হাত জোড়া শক্ত হয়। চোখ দুটো টলমল করে উঠে।
মনে হচ্ছে এখনই গড়িয়ে পড়বে, তবুও রিমি তার অশ্রুকে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ন্ত্রণ করে নেয়। এখন তার কাঁদলে চলবে না, শক্ত হতে হবে। রিমির ভাবনার মাঝেই তার দরজায় কেউ শব্দ করে বাইরে থেকে। শব্দের উৎস পেতে রিমি উঠে দরজা খুলে দেখে কম বয়সী হাসিখুশি মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। পরনে তার লং স্কার্ট। মেয়েটাকে দেখেই মনে হচ্ছে 15 কিংবা 16 বছর বয়স হবে। মেয়েটি রিমিকে দেখেই মিষ্টি হেসে বলল, আমি মেঘলা, অয়ন ভাইয়ের ছোট বোন, মানে এই বাড়ির একমাত্র ছোট মেয়ে। যদিও সবাই আমাকে মেঘ বলেই ডাকে। তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল জানো। আমি স্কুলের পিকনিকের 1 সপ্তাহের জন্যে সাজেক গিয়েছিলাম, তাই তোমার সাথে আমার এতদিন দেখা হয়নি। আজ কেবল আসলাম, এসেই তোমার সাথে দেখা করতে চলে এলাম। রিমি মেঘের কথার প্রেক্ষিতে মুচকি হেসে বলে, বাইরে দাঁড়িয়ে আছো কেন? তুমি ভিতরে এসো। মেঘ খুশি মনে ভিতরে ঢুকে গেল। মেঘ হল অয়নের ছোট কাকার একমাত্র মেয়ে, রুহানা চৌধুরীর একমাত্র ছোট নাতি। সবে টেনে উঠেছে, বেশ মিশুকে স্বভাবের। রিমির সাথে প্রথম আলাপেই বেশ ভাব জমে গিয়েছে তার। সে তো মুখ ফুসকে বলেই উঠেছিল, জানো রিমিপু, তুমি না ভাইয়ার জন্যে বেস্ট চয়েস। তুমি ভাইয়াকে ডিভোর্স দিও না। পায়েল আপু আমার ভাইয়াকে কখনো সুখী রাখতে পারবে না। মেঘের কথা শুনে রিমি এক পলক মেঘের দিকে তাকিয়ে কথাটি ঘুরানোর চেষ্টা করে বলে, দূর বোক কিসব যে বলো না। অয়ন চৌধুরীর বউ হওয়ার জন্যে আমি আসেনি। আমি তো কয়েকদিনের অতিথি মাত্র। তাছাড়া পায়েল আপু উনাকে ভালোবাসে। আমাকে বলেছ, কিন্তু বাড়িতে কাউকে বলো না কিন্তু। রিমির কথায় মেঘ মুখটা ঘোমরা করে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ডাইনিং টেবিলে রুহানা চৌধুরী এবং তার ছোট ছেলে আশরাফ চৌধুরী ব্রেকফাস্ট করছে। রুজা চৌধুরী দাঁড়িয়ে সার্ভেন্টদের দিয়ে ব্রেকফাস্ট পরিবেশন করাচ্ছে। তখনই সেখানে ফারহানের আগমন ঘটে। ফারহান চৌধুরী অয়নের বড় ভাই। সবসময় পরিবার থেকে দূরত্ব বজিয়ে রেখে থাকে। চৌধুরী কোম্পানিতেও সে কোনো প্রকার যুক্ত থাকে না। আলাদা একটা কোম্পানিতে বেশ বড় পদে সে চাকরি করে। ফোনে কারো সাথে কথা বলতে বলতে সে বেড়াচ্ছিল, তখনই রুহানা চৌধুরী তাকে উদ্দেশ্য করে বলেন, ফারহান তুমি নাকি আজ নিজের ঘরে ব্রেকফাস্ট করোনি? না খেয়ে একদম অফিসে যাবে না তুমি? কাম মাই বয় টেক ইউর সিট। রুহানা চৌধুরীর কথায় তাচ্ছিল্যের হাসি ফুটে উঠে তার। তাচ্ছিল্যের সুরেই বলে, আমার জন্যে এত কনসার্নের জন্যে থ্যাঙ্কস গ্র্যান্ডমা, বাট আমার তোমার এত কনসার্ন লাগবে না। সো সরি গ্র্যান্ডমা। ফারহান আর দাঁড়ায় না, গটগট করে বেরিয়ে যায়। রুহানা চৌধুরী অপমানবোধ করেন। রিমি মেডিকেল এর বইপত্র গুছিয়ে সিঁড়ি থেকে নামছিল, কিন্তু ফারহানকে দেখে সে থেমে যায়। ফারহানের যাওয়ার পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সেই দৃষ্টিতে ছিল একরাশ ঘৃণা, কিন্তু কেন? মেঘ রিমির পাশে দাঁড়িয়ে একরাশ দুঃখ নিয়ে বলে, আমাদের বাড়িতে কি অদ্ভুত তাই না? সবাই কতটা দূরে সরে যাচ্ছে একে অপরের থেকে। আমার ভাই থাকতেও নেই। অয়ন ভাইয়া তো ছোট থেকেই গ্র্যান্ডমা ছাড়া কারো সাথে কথা বলতো না। ফারহান ভাইয়াই আমাকে আগলে রাখত সবসময়, কিন্তু এমন একটা অ্যাক্সিডেন্ট ভাইয়ের জীবনে ঘটল যে ফারহান ভাইয়া সম্পূর্ণ বদলে গেল। কেমন একটা গুটিয়ে নিল নিজেকে। রিমি এইবার মেঘের দিকে প্রশ্ন ছুড়ে বলে, কিরকম অ্যাক্সিডেন্ট? গম্ভীর পুরুষকণ্ঠে কেউ রিমিকে হাত ছেড়ে ডাকতেই মেঘ দ্রুত গতিতে রিমির থেকে সরে নিচে চলে যায়। ছোটবেলা থেকেই অয়নকে খুব ভয় পায় মেঘ। অয়ন এসে রিমির পাশে দাঁড়ায়। পরনে তার সাদা এপ্রন। আজ অয়নকে অন্যরকম সুন্দর লাগছে। ফর্সা মুখে গাম্ভীর্য থাকলেও তাতে কৃত্রিম বাঁকা হাসি ঝুলছে। সাদা শার্টের হাতা কনুই পর্যন্ত ফ্লট করে রেখেছে। অয়ন মুখটা রিমির কানের কাছে নিয়ে অত্যন্ত শীতল গলায় বলে, আজকে থেকে কিন্তু তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। আমি লেট একদম পছন্দ করি না। সো লেটস গো। অয়ন কথাটি বলেই রিমির থেকে সরে গিয়ে রুহানা চৌধুরীর থেকে বিদায় নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। রিমি ঠায় দাঁড়িয়ে আছে। ধীর পায়ে সে ও বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে।
রুহানা চৌধুরী এত কিছুর মাঝে ঠিকই খেয়াল করেছে অয়ন কিছু একটা রিমির কানে কানে বলছিল। রিমি রাস্তার কাছে রিকশার জন্যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু আজ কোন রিকশাই সে পাচ্ছে না। বিরক্ত হচ্ছে, তার সাথে প্রচণ্ড রাগ ও তার মাথায় চড়ে বসেছে। আজকে যদি তার দেরি হয় তাহলে নিশ্চিত অয়ন তার খবর নিবে খুব ভালো করে। এমনিতেও কালকের রাতের পর থেকে অয়নকে তার কেমন ভয়ঙ্কর পাগল মনে হচ্ছে, যাকে এক প্রকার সাইকো বলে। রিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে সিদ্ধান্ত নিল সে আর দাঁড়িয়ে থাকবে না, বরং হেঁটেই আজ কলেজে যাবে। যেই ভাবা সেই কাজ, সে হাঁটতে শুরু করল। রিনি হাঁটতে হাঁটতে খেয়াল করল তাকে কেউ সর্বক্ষণ নজরবন্দি করে রেখেছে। রিনি বুঝতে পারছে না হঠাৎ তার এমন মনে হচ্ছে কেন। রিনি এক পলক পিছনে তাকিয়েই অবাক। ৫-৬ জন মহিলা তার পিছনে আসছে, পরনে তাদের কালো পোশাক। মহিলা গার্ড তারা, কিন্তু তারা হঠাৎ রিমির পিছনে কেন আসছে? রিনি দ্রুত পায়ে হাঁটতে লাগল। রিমির পিছনে মহিলা গার্ডগুলোও আসছে। রিনি এক প্রকার ভয় পেয়েই দ্রুত একটা সিএনজিতে চড়ে বসল। তারপর ড্রাইভারকে বলল যত দ্রুত সম্ভব তাকে পৌঁছে দেওয়ার জন্যে। ড্রাইভারটি তাই করল, তাকে মেডিকেল কলেজের সামনে পৌঁছে দিল। রিনি কলেজের সামনে দাঁড়িয়ে হাফ ছেড়ে বাঁচল। পিছনে আরেকবার ঘুরল, কিন্তু এখন সেই মহিলা গার্ডসগুলো নেই। রিনি নিশ্চিন্তে হসপিটালে ঢুকল, কিন্তু একটা চিন্তা তার থেকেই যায়। মহিলা গার্ডগুলো হঠাৎ রিমির পিছনে আসছিল কেন? রিমির ভাবনার মাঝেই রিমি ক্লাসরুমে ঢুকে যায়। অয়ন ক্লাসে লেকচার দিচ্ছিল। রিমিকে দেখে থেমে গিয়ে হাতের ইশারায় রিমিকে সামনের বেঞ্চে বসতে বলে। রিমিও ভদ্র মেয়ের মতো বসে পড়ে, কিন্তু কালকের মতো আজকের বেঞ্চেও কেউ নেই। রিমি একাই বসে আছে। রিমি আর চোখে দেখছে অয়ন কটমট দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, হয়তো রিমির দেরি করে এসেছে তাই। অয়ন যথাসময়ে তার ক্লাস শেষে বেরিয়ে যেতে নিলেও থেমে গিয়ে ঘাড় কাত করে এক পলক রিমিকে দেখে নেয়। অতঃপর হঠাৎই রিমির কাছে এসে রিমির হাত ধরে সোজা ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। ক্লাসের মেয়েরা হতবাক হয়ে যায়। জয়িতা নিজেও অবাক। অয়ন রিমিকে নিয়ে নিজের কেবিনে এনে হাতটা ছেড়ে দেয়। রিমি কাঠিন্য ভাব এনে বলে, এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? তাও আবার রানিং ক্লাসের মাঝে। সবাই কি ভাবছিল? অয়ন শক্তমুখে জবাব দেয়, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তা কি ভুলে গেলে? আজকে লেট করলে কেন? তার জবাবদিহি তো তোমাকে করতে হবে। তাই বলে সবার সামনে এইভাবে হাত ধরে নিয়ে আসবেন? অয়ন অধরের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, আমার হসপিটাল, আমার বউ, আমি যা ইচ্ছে করব। কে কি ভাবল আমার দেখার দরকার নেই। অয়ন কথাটি বলেই একটা বেশ ভাব নিয়ে একটা নিজের ইজি চেয়ারে বসে পড়ল। অয়নের এমন খাপছাড়া কথাতে মেজাজ বিঘরে যায় রিমির। অয়নের সামনে দাঁড়িয়ে বলল, কয়েকদিন পর আপনার বিয়ে, সেইটা কি আপনি ভুলে গেলেন? আর আমি আপনার কিসের বউ? কয়েকদিন পর আমাদের ডিভোর্স। অয়ন ফাইল দেখতে দেখতেই বলল, ডিভোর্স না হওয়া পর্যন্ত তুমি আমার ওয়াইফ। আমার পুরো রাইট আছে তোমার উপর। এখন দেখো কেবিনে এখন কেউ নেই, শুধু তুমি আর আমি। রিমি চোখ বড় বড় করে অয়নের দিকে তাকাতেই অয়ন চোখ টিপ মেরে বলে, ইউ নো রিমি পড়ি, সামনে সুন্দরী বউ থাকলে কন্ট্রোল করা বড্ড কঠিন। সামথিং নটি নটি ফিলিংস। রিমি অয়নের কথা শুনে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। লোকটার মাথা কি আদৌ ঠিক আছে নাকি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে? ঘড়ির দিকে রিমি তড়িঘড়ি করে বলে, আমার লেট হচ্ছে, আমাকে যেতে হবে। আমি যাই কেমন? রিমি কথাটি বলে বাঁধ সাধে অয়ন। রিমির হাত জোড়া আলতো করে ধরে বলে, কিছুক্ষণ থেকে যাও রিমি পড়ি। কাছে আসলেই এত ছটফট করো কেন? দূরেই তো চলে যাবেন, তাহলে কাছে আসছেন কেন? রিমির নরম সুরে প্রশ্নটি ছুড়ে দেয় অয়নের পানে। রিমি জানে না সে কেন কথাটি বলল, কিন্তু তার বলতে বড্ড ইচ্ছে হল। অয়ন হাসল। কি সুন্দর সেই হাসি!
রিমিপরি কিছু প্রশ্নের জবাব অনুভবে কিছুটা উপলব্ধি করে বুঝে নিতে হয়। রিমি অয়নের থেকে নিজের হাত ছাড়িয়ে দ্রুত বেরিয়ে যায়। অয়ন কেমন আলাদা আবেগমিশ্রিত কণ্ঠে তাকে প্রতিটা কথা বলে। যে কোন রমণী তাতে মন দিয়ে বসবে, কিন্তু রিমির তাতে কষ্ট হয়। প্রচণ্ড কষ্ট যাকে বলে। আমান ও তাকে কতটা মায়া নিয়ে, কতটা আবেগ নিয়ে, কতটা ভালোবাসা দিয়ে প্রতিটা কথাটি বলত, কিন্তু কই সে তো মাঝপথে রিমিকে অসহায় করে ছেড়ে দিয়ে চলে গেল। রিমি খেয়াল করল আমানের কথা মনে পড়তেই তার আঁখি জোড়া ছলছল করছে। কেমন কান্না পাচ্ছে। বুকের সব কষ্ট যেন নিমিষেই বের হতে চাইল, কিন্তু রিমি চাইলেও এই মুহূর্তে তা পারবে না। রিমি ভেজা গলায় বলল, এত প্রতিশ্রুতি, এত আশার আলো দেখিয়ে মাঝপথে কেন চলে গেলেন আপনি আমান? অস্ট্রেলিয়ার এক বিশাল কক্ষে চেয়ারে আনমনে বসে কিছু ভাবছিল যুবকের। বলিষ্ঠ গড়নের যুবকটির ফর্সা মুখটি শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। হাতরে যুবকটি ঢকঢক করে পানি পান করল। হাতের সামনে তার প্রেয়সীর হাসিমাখা এক ছবি। যুবকটি ছবিটা হাতে নিল। আনমনে বলল, তোমার শূন্যতা আমাকে বড্ড পোড়াচ্ছে রিমি পাখি। রিমি যথারীতিতে সব ক্লাসই করছে। রিমি আর চোখে খেয়াল করছে ক্লাসের সবাই তার দিকে কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকানোটাই স্বাভাবিক। অয়ন যা শুরু করেছে। জয়িতা রিমির পাশে বসে বলে, দোস্ত, এই কলেজের প্রফেসররা কি জানে না তুই বিয়েত্তা? সবগুলা তোর লগে লাইন মারার জন্যে রেডি হচ্ছে। সকালে এয়ারসি তোকে সকলের সামনে হাত ধরে নিয়ে গেল, আর এখন আসিফ স্যারও তোকে কেমন করে তাকাচ্ছে ক্লাসের ফাঁকে। আসিফ স্যার লাইন মারতেই পারে, বাট এয়ারসি স্যারও। জয়িতার কথায় এইবার ভালো করে লক্ষ্য করল। তাদের প্রফেসর ডক্টর আসিফ অনেকক্ষণ যাবৎ তার দিকে তাকিয়ে আছে। ক্লাস শেষে সবাই যখন যাওয়ার জন্যে প্রস্তুত হচ্ছিল, তখনই ডক্টর আসিফ রিমির কাছে এসে রিমির দিকে হাত বাড়িয়ে কলমটি এগিয়ে দিয়ে বলে, মিস রিমি, আপনি কালকে আমাকে সাইন করার জন্যে কলমটি দিয়েছিলেন, তা ফেরত দেওয়া হয়নি। নিন এখন। রিমি হাত বাড়িয়ে কলমটি নিতে নিলে আসিফ সকলের আড়ালে রিমির হাত ধরে কলমটির সাথে একটা চিঠিও গুজে দেয়। রিমি অবাক হয়ে আসিফের দিকে তাকায়। অয়ন ওটির দিকে যাচ্ছিল, তখনই কাচের জানালা দিয়ে দৃশ্যটি তার চোখে পড়ে। মাথায় রক্ত চড়ে বসে অয়নের। হাত মুঠো হয়ে যায় অয়নের। রিমিকে অন্য কেউ স্পর্শ করেছে কথাটি ভাবলেই অয়নের মাথায় রক্ত চড়ে বসে। রাগে কপালের ভাঁজ পড়ে যায়। অয়ন কপালে আঙ্গুল রেখে কিছু একটা ভেবে বাঁকা হাসে। আসিফ রিমির হাতে চিঠি গুজে দিলে রিমি অবাক হয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ খুব আস্তে করে বলে, বাসায় গিয়ে পড়িও কেমন? আসিফ কথাটি বলার সাথে সাথে দূর থেকে একটা অপারেশন সূক্ষ্ম ধারালো চাকু তার হাতে এসে গেঁথে যায়। আসিফ ব্যথায় কুঁকড়ে ওঠে। আসিফের উপর হঠাৎ এমন আক্রমণে রিমিসহ ক্লাসের সবাই অবাকের শীর্ষে পৌঁছে যায়। রিমি ভয় পেয়ে যায় আসিফের অবস্থা দেখে। চাকুটা এমনভাবে নিক্ষেপ করা হয়েছে যার ফলে চাকুটা আসিফের হাতে গেঁথে রয়েছে। রক্ত অনাবরত গড়াচ্ছে। আসিফ ব্যথায় রীতিমতো কাতরাচ্ছে। রিমির চোখ যায় সামনে থাকা যুবকের দিকে। যুবকটির ঠোঁটের কোণে বাঁকা হাসি বিদ্যমান। চোখ দুটো টকটকে লাল আভা ধারণ করেছে। যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আসিফের অবস্থা করুণ হতে দেখে নার্সরা আগে এগিয়ে আসতে নিলে যুবকটি তাদের হাতের ইশারায় মানা করে দেয়। ডক্টর এয়ারসির বাধা পেয়ে নার্সরাও আর এগিয়ে যেতে পারে না। ডক্টর এয়ারসি আসিফের দিকে এগিয়ে যায়। অয়নকে দেখে রিমির বুঝতে বাকি থাকে না কাজটা আর কেউ নয়, বরং ইচ্ছাকৃতভাবে অয়ন নিজেই করেছে। অয়ন আসিফের হাত থেকে এক টান দিয়ে চাকুটা বের করে। এতে আসিফের হাত থেকে ফিনকি রক্ত গড়িয়ে পড়ে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে আসিফ। অয়ন চাকুটার দিকে তাকিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় বলে, ডক্টর আসিফ, ইউ নো, হাত সব সময় সামলিয়ে রাখতে হয়, না হলে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই দেখুন না, যেমন আমি আমার ছোট্ট নিশানার প্র্যাকটিসটা করছিলাম, ভুলবশত আপনার হাতে গিয়েই লেগে গেল। কত ব্যথা পাচ্ছেন আপনি, কতটা সাফার করছেন সামান্য ভুলের জন্যে। আসিফ অয়নের দিকে তাকাতেই অয়ন রিমির দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে কাঠিন্য গলায় বলে উঠে, তাই বলছি আর তার উপর হাত বাড়ানোর আগে
তার পরিচয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হবে। না হলে ছোট-খাটো ভুলের মাসুল সারা জীবন ধরে দিতে হয়। তখন চাইলেও ভুলটাকে সংশোধন করা যায় না। কথাটি বলেই অয়ন বাঁকা হাসি দিয়ে কাউকে হাত ছেড়ে ডাকে। রিমির ভয়ে হাত পা কেমন একটা কাঁপছে। সেদিনের গার্ডের কথা মনে পড়ে যায়। লোকটার কি অবস্থা করেছিল অয়ন। আসিফের অবস্থা নিশ্চয় আরও করুণ হবে। এমনিতেও বেচারার হাতের অবস্থা একেবারেই করুণ। অয়নের আদেশে একজন লোক এসে হাজির হয়। তার থেকে আইডি কার্ডটা নিয়ে অয়ন রিমির দিকে এগিয়ে রিমির গলায় আইডি কার্ডটি ঝুলিয়ে বলে, নাও ইটস পারফেক্ট। তো মিসেস রিমি চৌধুরী, এখন আপনার আইডি কার্ডটি পারফেক্ট তো? অয়নের কথাতে সকলের চোখ যায় রিমির আইডি কার্ডের দিকে। তাতে বড় বড় অক্ষরে লেখা, মিসেস রিমি চৌধুরী। সকলের বুঝতে আর বাকি রইল না রিমি আর কেউ নয়, বরং তাদের প্রফেসর ডক্টর এআরসির বউ। জয়িতা নিজেও যেন ঘোরের মাঝে আছে। রিমির স্বামী তাহলে স্বয়ং এআরসি, কিন্তু রিমি এই বিষয়টি এতদিন গোপন করে রেখেছিল কেন? রিমিও নিজেও হতবাক। সে কখনো ভাবেনি অয়ন এমন কাজ করে বসবে। হ্যাঁ, অয়ন কথাটি বলেছিল, কিন্তু অয়নের কথাকে তখন অতটা গুরুত্ব দেয়নি রিমি। মেয়েরা অসহায় চোখে তাকিয়ে আছে। তাদের ভাবতেই কষ্ট হচ্ছে যাকে নিয়ে তাদের এত স্বপ্ন, এত কল্পনা, সে বিবাহিত। আসিফ শুধু ঢুক গিলছে। প্রফেসর এআরসির বুকে লাইন মারার ভয়াবহ সাহসিকতা দেখানোর ফল তাকে আজীবন ভোগ করতে হবে। অয়ন ঘাড় কাত করে আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। বলেছিলাম আমি কারো পরিচয় সম্পর্কে অজ্ঞাত হয়ে তার দিকে হাত বাড়ানোর শাস্তি আজীবন ভোগ করতে হবে। কথাটি বলেই ক্লাসের সকলের সামনে অয়ন রিমির হাত ধরে এক প্রকার টেনেই নিয়ে যায়। রিমিকে কেবিনে নিয়ে এসে নিজের চেয়ারের আগে ফুসফুস করতে থাকে। হাতের সামনে ফুলদানিটা ছুঁড়ে ফেলে দেয়। সামনে যা পাচ্ছে তাই বারবার ছুঁড়ে মারছে। অয়নের এমন ভয়ঙ্কর রাগ দেখে যথেষ্ট রিমি খুব ভয় পেলেও রিমি কিছুটা সাহস জুগিয়ে অয়নের মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, এইসব কি শুরু করেছেন আপনি? সবকিছু ছুঁড়ে ছুঁড়ে ভেঙে ফেলছেন কেন? আপনি তো একজন নামকরা ডক্টর। তো ডক্টর এআরসি একজন ডক্টর হয়ে এইরকম পাগলের মতো জিনিস ছুঁড়াছুড়ি করা কি আপনার মানায়? আর আপনি সকলের সামনে প্রফেসর আসিফের হাতে ইচ্ছে করে চাকু বসিয়ে দিয়েছিলেন, আমি জানি। কি অবস্থা করেছেন উনার হাতের দেখেছিলেন? অয়ন কাচের ফুলদানিটা হাতে নিয়ে রিমির দিকে এগোতে এগোতে বলে, কেন, তোমার কি বেশি দরদ উতলে উঠেছিল ওই রাস্কেল আসিফের জন্যে? অয়নকে এইভাবে কাচের ফুলদানি নিয়ে রিমি বেশ ঘাবড়ে গিয়ে পিছাতে থাকে। লোকটাকে তার কাছে বদ্ধ উন্মাদ মনে হচ্ছে। এখন কি তার মুখের উপর কথায় বলায় কাচের ফুলদানি দিয়ে রিমিকে কি মারবে নাকি? কথাটি মাথায় আসতেই রিমি দ্রুত পিছাতে শুরু করে। লোকটাকে দিয়ে ভরসা নেই তার। রুহানা চৌধুরী তার অফিসে বসে কিছু কাজ করেছিল, তখনই তার কেবিনে কেউ নক করে। রুহানা চৌধুরী তাকিয়ে দেখেন পায়েল দাঁড়িয়ে আছে। পায়েলকে দেখেই তিনি ভিতরে আসতে বলেন। পায়েল হাসি মুখে রুহানা চৌধুরীর বিপরীত চেয়ারে বসে পড়ে। রুহানা চৌধুরী পায়েলের দিকে প্রশ্ন নিক্ষেপ করে বলে, তা পায়েল, কাল তো তোমাকে কানাডা যেতে হবে। তা প্রস্তুতি কেমন? তা ভালো, কিন্তু কিন্তু কি? পায়েল মুখটা কালো করে জবাবা দিয়ে বলে, আমি 1 সপ্তাহের জন্যে কানাডা যাচ্ছি, তাই ভাবছিলাম আজকের দিনটা অয়নের সাথে স্পেন্ড করব, কিন্তু অয়ন তো আমাকে সহ্যই করতে পারে না। রুহানা চৌধুরী পায়েলের কথার প্রেক্ষিতে মুচকি হেসে জবাব দেয়, তাহলে এই ব্যাপার। দাঁড়াও, আমি এখনই অয়নকে ফোন করে বলে দিচ্ছি। আমার কথা ফেলতে পারবে না। পায়েলের চোখ মুখে খুশির ঝিলিক চিকচিচ করতে থাকে। অপরদিকে অয়নকে এগিয়ে আসতে দেখে রিমি পিছিয়ে যেতে নিলে অয়ন রিমির হাত ধরে একেবারে রিমিকে নিজের কাছে টেনে নেয়। রিমি চোখ বন্ধ করে নেয়, ভয়ে এই বুঝি লোকটা তাকে ফুলের টপ নিয়ে মারবে। রিমির ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে অয়ন রিমির কপালের সাথে নিজের কপাল মিশিয়ে নেয়। রিমি চোখ খুলে দেখে অয়ন এখনও রাগেও ফুসফুস করছে। রিমি সরে যেতে নিলে অয়ন নিজের আঁখি জোড়া বন্ধ করে রিমির কপালের সাথে নিজের কপালে ঠেকিয়ে বলে,
ছটফট করো না রিমি পড়ি। কিছুক্ষণ স্থির হয়ে আমাতে মিশে থাকো। রিমি তাই করল, চুপটি করে দাঁড়িয়ে থাকল। অয়ন কিছুক্ষণ নীরব থেকেই শীতল গলায় বলল, এই মুহূর্তে আমার রাগটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। রাগের মাথায় আমি কন্ট্রোল হারিয়ে ফেলি, হয়তো তোমাকেও আঘাত করে ফেলতে পারি, তাই রাগটা সংযত করতে চাচ্ছি। আমি যে তোমায় আঘাত করতে পারবো না রিমি পড়ি। রিমি অবাক হয়ে অয়নের দিকে তাকায়। কিছুক্ষণ তাদের মাঝে নীরবতা চলে। তাদের নীরবতার ব্যাঘাত ঘটায় অয়নের ফোনের রিংটন। অয়নের ফোন বেজে উঠলে রিমি দেখতে পায় অয়নের ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা, গ্র্যান্ডমা। রিমি অয়নের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, আমাকে ছাড়ুন, আপনার গ্র্যান্ডমা ফোন করেছে। অয়ন রিমিকে ছাড়ে না, বরং বিরক্ত হয়। রাগ হয় নিজের ফোনের প্রতি। এমন একটা মুহূর্তে বাঁচতে হল। অয়ন রিমিকে নিজের থেকে ছাড়িয়ে ফোনটি হাত নিয়ে দেয়ালে ছুঁড়ে মারে।